25 বছরের একজন তরুণী ডাস্টবিন ঘেঁটেই যাচ্ছে। এই শহরের জন্য চাঞ্চল্যকর তথ্য না হলেও মোটেও ফেলে দেওয়ার মতো তথ্য নয়। আমাকে অপরূপ সুন্দরী বলা না গেলেও মধ্যবিত্ত ফ্যামিলির ভদ্র একটা কলেজ পড়ুয়ার মতো মেয়ে ডাস্টবিন ঘাটছে, তা অনেকের কাছে বিশেষ কিছু মনে হচ্ছে। আমার খোঁজার ধরনটা সবার কাছে বিশেষ ঠেকছে, তার কারণ খোঁজার ধরনটা বেশ ভিন্ন। কেউ কিছু হারালে লাঠি বা শক্ত কিছু দিয়ে খুঁচিয়ে খুঁজবে, আমি খুব সাবধানে হাত দিয়ে একটা একটা করে খুঁজে যাচ্ছি। অনেকগুলো ছেলে গোল করে দাঁড়িয়ে আমাকে দেখছে। দুজন 12-13 বয়সী ছেলে ঝালমুড়ি খেতে খেতে আমাকে দেখছে। একটা ছেলে বলেই ফেল, আপুমনি কি খোঁজেন? দামি কিছু হারাইছেন বুঝি? 10 টাকা দেন, আমি খুঁজা দিচ্ছি। আমি আমার নাক ছেড়ে নেমে আসতে চাওয়া চশমাটা হাতের কনুই দিয়ে ঠেলে তুলে দিলাম। তারপর আমতা করে বললাম, দিবে? 10 টাকা না, আরো বেশি দিব। বিচ্ছিরি হাসিটা মিলিয়ে কিছুটা শিশু সুলভ লোলুপ ভাব এনে বলল, কত টাকা দিবেন? কত লাগবে? কিন্তু জিনিসটা যেভাবেই হোক আমাকে খুঁজে বের করে দিতেই হবে। দুইজন ঝালমুড়ির ঠোঙাটা ফেলে ময়লা সাদাটে প্যান্টে হাত মুছতে মুছতে আমার দিকে এগিয়ে এলো। এসে বলল খানিকটা ভুরু কুচকে, 100 টাকা দিবেন? আমি বললাম, দেব। তাদের চোখে মুখে অবিশ্বাসের হাসি। ভাবলো হয়তো দামি কিছু। একে অপরের দিকে তাকিয়ে আরো বেশি দাম না বলার বোকামির জন্য একজন আরেকজনকে বকা দিল চোখে চোখে। তারপর বলল, আপু কি খুঁজছেন? আমার গলার স্বরটা যত স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলাম তাও কেমন যেন কেঁপে উঠছিল। এতদিনেও স্বাভাবিক হচ্ছে না। তাও সামলে নিয়ে বললাম, জুতা, একজোড়া ছেঁড়া জুতা। দুজনেই একে অপরের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। মাথা থেকে পা অবধি দেখলো। এত ছোট ছেলেও আমাকে পাগলের নজরে দেখছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ওদের আমার ব্যাগ দেখিয়ে বললাম, পানির বোতলটা নিয়ে আমার হাতটা ধুয়ে দাও, আমি দেখাচ্ছি। একজন আমার ব্যাগের সাইডে রাখা পানির বোতল নিয়ে বোতলের মুখ খুলে আমার হাতটা ধুয়ে দিল। আমি ব্যাগ খুলে ওদের একটা ছবি দেখালাম। ছবিটা দেখে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আমার দিকে আহত চোখে তাকালো। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, তোমরা দেখেছিলে? দুজনে একসাথে মাথা নাড়ল। আমি চোখ বন্ধ করলাম। আমি বললাম, এই জুতোগুলো এইখানেই কোথাও আছে, আমাকে খুঁজে দিতে পারবে? তোমাদের বিরিয়ানি খাওয়াবো, আর টাকাও দেব। একজন আরেকজনকে বলল, আলমগীর গো বাসায় দেখতে পারোস, ওর বাপে এইসব নিয়ে গিয়ে বিক্রি করে। সেদিন আলমগীর হাতে করে নিয়ে যাচ্ছিল, আমি দেখছিলাম। অন্যজন মাথা চুলকায়। আসলে 1 সপ্তাহ আগের অ্যাক্সিডেন্ট তো। তারপর কথা শেষ হওয়ার আগেই দুজনেই একসাথে হাঁটা ধরে। চলেন আগে ওদের বাড়িতে দেখে আসি। ওদের পেছন পেছন আমিও রেল রাস্তা পাশ ঘেঁষে বস্তিতে নেমে পড়লাম। 1 সপ্তাহ আগে আমাকে সকালের ট্রেনে তুলে দিতে আসে বাবা। আমি আর বাবা, আমার ছোট্ট জীবন। মা ক্যান্সারে মারা যায় আমি যখন ক্লাস 7-এ পড়ি। বাবা মায়ের সম্পর্কটা ছিল বড় সুন্দর। মনে হতো সদ্য বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করেছে ওরা। মাকে কখনো একা রান্নাঘরে কাজ করতে হয়নি। মা চুলায় রান্না করত, বাবা পাশে দাঁড়িয়ে মাকে পেঁয়াজ, রসুন, আলু, পটল সব কেটে দিত। কোনো কিছু করার না থাকলে এমনি দাঁড়িয়ে গল্প করত। মা কখনো আমাদের বাবার কাপড় চোপড় ধুয়ে দেয়নি, ওসব বাবা নিজেই করে নিয়েছে। কখনো সখনো বাজার থেকে মাছ কেটে আনতে না পারলে অফিসের শার্ট প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে বাবা বটি নিয়ে বসে যেত। এসব আমাদের জন্য খুব নর্মাল জিনিস ছিল। বাবা মায়ের মধ্যে ঝগড়া আর মনোমালিন্য কি জিনিস আমরা অনুভব করিনি। তবে প্রায়শই আমাদের বাসায় রেখে দুজন হাঁটতে চলে যেত, নাস্তা করতে যেত, রাতে খেয়ে আসতো, আমার আর ভাইয়ের জন্য নিয়ে আসতো। মায়ের একটা শখের বারান্দা ছিল, বেলি ফুলের গাছ ছিল। মায়ের লম্বা চুলে বেনি করে বাবার সাথে বেতের চেয়ারে বসত। বাবা সিগারেট ধরাতো। সিগারেট আর বেলি সব মিলিয়ে বড় অদ্ভুত একটা গন্ধ হতো।
আমার মনে হতো ওটা মা বাবার একসাথে গন্ধ। মায়ের যখন ক্যান্সার ধরা পড়ে, বাবা পাগলের মতো দৌড়াচ্ছে, যে যেখানে বলেছে সেখানেই ছুটেছে। খোদার বোধহয় এত অসুখী মানুষের মধ্যে দুজন সুখী মানুষকে একসাথে বেশি দিন ভালো লাগছিল না। আমাদের কাছে মনে হতো মাকে ছেড়ে বাবা একদিনও বাঁচবে না, কিন্তু দিব্যি 15 বছর বেঁচে রইল। আমাদের বারান্দায় বাবাকে প্রায় রাতের বেলা বসে থাকতে দেখতাম। বাবা সিগারেট খেত। মা মারা যাওয়ার পর বেলি গাছটাও মারা যায়, কিন্তু বাবা নাকি বেলি ফুলের সুবাস পায়। বাবার মতে মা আসে বাবার পাশে বসে। বড় ভাইয়া 6 বছর আগেই দেশের বাইরে চলে যায়। গত 2 বছর ধরেই আমাদের চলে যেতে বলছে ভাইয়া। বাবা বলতো, ইতুকে বিয়ে দিয়ে তুমি এইখানে চলে আসবে। বাবা বলে, ইতুকে বিয়ে দিলে ও শ্বশুর বাড়িতে যাবে। আমার মেয়ের কি একটা বাপের বাড়ি থাকবে না? কারো উপর রাগ উঠলে জেদ দেখিয়ে কি বলতেও পারবে না বাপের বাড়ি চলে যাব? একবেলা এসে দিনের 12টা অবধি ঘুমাবে না? মেয়ের জামাই শাশুড়ি খোটাবে। ছেলের আমার শ্বশুর বাড়ি নাই। তমালের সাথে 3 বছরের সম্পর্ক, সব ঠিকঠাক আছে। বাবার জেদ, আগে চাকরি ধরবো, তারপর বিয়ে। আগে যখন চাকরির পরীক্ষা দিয়েছি, শুক্রবার ছিল সব। বাবার সাথে গিয়েছে, ছুটি নিয়ে গিয়েছে। এইবার আমাকে ডাকা হয়েছে ভাইবার জন্য। বাবা অফিস থেকে ছুটি পায়নি, তাই আমাকে একাই যেতে হয়েছে। বাবা আমাকে 7টার ট্রেনে তুলে দেয়। এরপর বাবা অফিসে যাওয়ার জন্য বের হয় 9টার পর। আমাকে দিয়ে আসার পর বাবা কাপড় চেঞ্জ করে, বের হওয়ার সময় আরেকটা প্যান্ট পরে বের হয়। এতে বাবার মানিব্যাগ, মোবাইল সব রয়ে যায় বাসায়। আমি পৌঁছে ফোন দিতে থাকি, বাবা ফোন ধরে না। এরপর ভাইবা দিতে চলে যাই, ভাইবাও খুব ভালো হয়। এরপর আরো অনেকবার বাবাকে কল দিই, বাবাকে পাই না। আমি তখন পাশের বাসায় আন্টিকে কল দিয়ে জিজ্ঞেস করি, আন্টি, আমাদের বাসায় মোবাইলের রিংটোন বাজছে কিনা দেখো তো, কারণ বাবা প্রায় মোবাইল ফেলে যায়। আন্টি জানলার পাশে গিয়ে বলে, হ্যাঁ, তোমাদের বাসায় মোবাইলের টোন বাজছে। তোমার বাবা সকালে তাড়াহুড়ো করে বের হয়েছিল, আমি দেখেছিলাম, তখন মনে হয় মোবাইল ফেলে গিয়েছে। আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না, বিকালে ফিরে আসলে কথা বলবে আর কি। তোমার ভাইবা কেমন হয়েছে? ভালো হয়েছে আন্টি। আচ্ছা সাবধানে চলে এসো, আমি পেঁপে সেমাই বানিয়েছি, আসলে খাওয়াবো। আমার বিকালে ট্রেনের টিকিট করাই ছিল। আমি আবার ট্রেনে উঠে বসলাম। উঠে বসতেই ঘুমিয়ে পড়লাম। কোন দিকে রাস্তা ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসলো জানিও না। রাতে যখন স্টেশনে থামলো, তাড়াতাড়ি মোবাইল দেখলাম। ভাবলাম বাবা অনেকগুলো কল দিয়েছে, এক্ষুনি টেনশন করবে, নইলে বকা দেবে। আবার ভাবলাম বেশ হয়েছে, সকাল থেকে আমি কতগুলো কল দিলাম। মোবাইল হাতে নিয়ে দেখলাম বাবার কোনো কল আসেনি। তমাল অনেকগুলো মেসেজ দিয়েছে। কোথায় এখন, সে আসবে কিনা নিতে। আমি রিপ্লাই দিলাম না। জব নিয়ে ওর খুব আপত্তি, ওর সাথে ঝগড়া চলছে। আর ভাবলাম বাবা নিশ্চয়ই নিতে আসছে, এত রাতে একা কিভাবে যাব বাবাকে ছাড়া। আমি ট্রেন থেকে নেমে অনেকক্ষণ বাবাকে কল দিলাম, বাবা কল ধরেনি। স্টেশনে সব দিকে খুঁজে দেখলাম। শেষে একটা বার্গার নিয়ে খেতে খেতে সিএনজি উঠলাম। ক্লান্তির কারণে ভীষণ ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি থেকে নেমে কোনো মতে সিঁড়ি দিয়ে উঠলাম। আমি চাবি দিয়ে দরজা খুললাম নাকি বাবা দরজা খুলে দিল। ঘর অন্ধকারই ছিল। আমি সোফার উপর ব্যাগটা রেখেই খাটে শুয়ে পড়লাম। মনে হলো বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবাকে বললাম, আমি বার্গার খেয়েছি, আর কিছু খাবো না, তুমি খেয়ে নাও, আমি ঘুমিয়ে পড়ছি। অতটুকুতে ঘুমিয়ে পড়লাম। আমি কাঁথাটা গায়ের উপর তুলে মুখ সহ ঢেকে দিলাম। বাবার লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা ছায়াটা সরে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙল। আন্টি ডাকছে, ইতু, এই তো, এইভাবে গেট আর দরজা খোলা রেখে ঘুমাচ্ছ কেন? সারা রাত কি এমন ছিল নাকি? তোমার বাবা কোথায়? কার বাসায় গিয়েছে? এখনো আসেনি যে? আমি ধরফড়িয়ে উঠে বসলাম। কি বলেন আন্টি? বাবা তো কাল ছিল, আমাকে দরজা খুলে দিল। তাই? কই, আমি তো জুতো স্যান্ডেল কিছুই দেখছি না।
এত সকালে তো অফিস যায় না, কোথায় গেল এখন? আমি তাড়াতাড়ি মোবাইল নিয়ে বাবার নাম্বারে আবার কল দিলাম। বাবার রুমে আলনাতে ঝুলানো বাবার প্যান্টের পকেটে রাখা মোবাইলটা আবার বেজে উঠল। আন্টি বলে উঠল, এই তো কাল থেকে এইখানেই তো বেজে যাচ্ছে মোবাইলটা। আমি বিছানা থেকে নামলাম, দেখলাম ঘরে বাবার আসার কোনো চিহ্ন নেই। বাবার প্যান্টের পকেটে বাবার মানি ব্যাগ, মোবাইল আর একটা ছোট্ট চিরুনি। আমি মোবাইলটা বের করলাম। অনেকগুলো কল, আমার কল, অফিসের কল। আমার মাথা কাজ করছিল না। বাবা কাল বাসায় আসেনি। কোথায় তো বাবা? কাল আমাকে দরজা কে খুলে দিল? অফিসের আক্তার আঙ্কেলের নাম্বারে কল দিলাম। 2 বার রিং হওয়ার পর কেউ ধরল না। বাবার মোবাইলে চার্জ নেই। আমি চার্জে লাগিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুমে যাওয়ার পরপরই আবার মোবাইল বেজে উঠল। আমি তাড়াহুড়ো করে বের হলাম। আক্তার আঙ্কেল কল ব্যাক করেছে। আমি রিসিভ করতেই বলে উঠে, কি ভাইয়া, কোথায় গেলেন? কাল কতবার কল দিলাম। ইসমাইল স্যার তো রেগে আগুন। আমি আস্তে করে বললাম, আঙ্কেল, আমি ইতু বলছিলাম। ও আচ্ছা, ইতু মামুনি, কেমন আছো? ভাইবা কেমন হলো? ভালো আঙ্কেল। আঙ্কেল, বাবা কি কাল অফিসে যায়নি? না তো, কাল তো আসেনি। তোমার সাথে যাওয়ার জন্য ছুটি চেয়েছিল। আমরা তো ভেবেছিলাম তোমার সাথে ঢাকা গিয়েছে। না আঙ্কেল, আমি একাই গিয়েছি। কিন্তু বাবা কাল আমার সাথে যায়নি। আর বাবা বাসায় মোবাইল ফেলে গিয়েছে। বাসায়ও নেই। সকালে নাকি বের হয়েছে, এখনো তো ফেরেনি। আমি কি করব, কোথায় খুঁজবো বুঝতেছি না আঙ্কেল। আচ্ছা আচ্ছা, টেনশন করো না। তাইলে আমি খবর নিচ্ছি, তুমিও খবর নাও। কারো বাসায় গেল নাকি? বাবা তো এইভাবে আমাদের না বলে কোথাও যায় না। আক্তার আঙ্কেল আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না, আমরা আছি তো। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি তোমার বাসায়। আমি ভাইয়াকে ফোন করে সব জানালাম। ভাইয়া আর আমি আস্তে আস্তে আমাদের মোটামুটি সব আত্মীয়দের কাছে ফোন দিলাম। যদিও জানি এইভাবে বাবা কারো বাসায় যাবে না, তাও আস্তে আস্তে আমার ভয় লাগা শুরু হলো। বাবাকে ছাড়া নিজেকে রাস্তা পার হতে গিয়ে মাঝ রাস্তায় হাত ছুটে গেলে ঠিক যেমন অসহায় আর একা লাগে, ঠিক তেমন লাগছিল। ভীতু আর একা। এরই মধ্যে হইচই পড়ে গেল। সবাই বাবাকে খুঁজতে শুরু করলো। পুলিশ, থানা, হাসপাতাল, আশেপাশে সব জায়গায় বাবার খোঁজ নেওয়া হচ্ছে। মেডিকেলগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। অ্যাক্সিডেন্ট কেস খোঁজা হচ্ছে। কোথাও পাচ্ছি না। বাবার আইডি কার্ড, মোবাইল তো বাসায় ছিল। যদি এমন কিছু হয়েও থাকে, বাবাকে কেউ শনাক্তও করতে পারবে না। কি নাম? তমাল আমার সাথে জোকের মতোই লেগে রইল। কারণ তমাল জানে আমি কেমন বাবা পাগল মেয়ে। আমি বাবা ছাড়া কিছু বুঝি না এমন মেয়ে। যতই আমি নিজে পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটছি, এখনই উষ্টা খেয়ে পড়লে আমাকে তোলা কারো সাধ্য নেই। তারপরে আবার একজন বলেই ফেলল, মর্গে একবার খবর নিয়ে দেখো। আমার হাত পা কেঁপে উঠল। কেউ কেউ মাথা নাড়ল। আজ 4-5 দিন হয়ে যাচ্ছে, আর কোথাও না পেলে এছাড়া তো উপায় নেই। শনাক্ত করার জন্য আমাকেই যেতে বলছে। আমি জানি না আমার ভেতর কি যাচ্ছে। এই কয়দিনের এই সব কিছু, আমার সব অনুভূতি যেন কেমন পাগল করে দিচ্ছে। ভাইয়াও বলল, আমি তো পারছি না আসতে, কাল পরশু চলে আসবো। আমি জানি তোর ভীষণ কষ্ট হচ্ছে, তাও তোকেই করতে হবে, প্লিজ বোন। আমরা যখন চট্টগ্রাম মেডিকেলের সামনে বসে, তখন বিকেল। এই কয়দিনে আমার চেহারার অবস্থা খুব খারাপ। শরীর এক বিন্দুও নড়ছে না। এই অবধি যেখানেই বাবাকে খুঁজতে গিয়েছি, সেখানে যাওয়ার সময় খুঁজে খুঁজে মনে হচ্ছিল, এখন যদি বাবাকে পাই, এখনই ঝাঁপিয়ে পড়বো বাবার বুকে। এখনই বুকে লেগে যাব, আছড়ে পড়ে কান্না করব। শুধু এক নজর দেখব বাবাকে, কোথায় বাবা। কিন্তু এই জায়গায় এসে প্রথমবারের মতো আমার মনে আসছে, এইভাবে আমি বাবাকে কয়েক চোখ খুঁজে যাই, সমস্যা নেই, এইখানে যেন খুঁজে না পাই। তমাল কাকে যেন হাত করেছে। কোনো একজন বড় কর্মচারী শেষে দেখাবে বলল। ভাইয়া তার একজন ডাক্তার ফ্রেন্ড আর পুলিশ জিডি এইসব নিয়ে আসলো। চারিদিকে খুব বাজে গন্ধ। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি। শেষে বিরক্ত হলাম, বললাম,
আমি এখানে দেখব না বাবাকে, এখানে বাবা নেই। তমাল চুপ করে দাঁড়িয়ে আছে। তমাল বুঝতে পারছে আমার মধ্যে কি যাচ্ছে। আমার এক আঙ্কেল এসেছে সাথে। উনি বলেন, আচ্ছা ইতু এখানে বসুক, আমি আর তুমি গিয়ে দেখে আসি। আমি কিছুক্ষণ বসে রইলাম। কিছুই যেন চিন্তা করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল বাবা ধুম করে এক হাতে ফুলকপি আর এক হাতে রুই মাছ নিয়ে বাসায় ঢুকবে। রুই মাছগুলো কেটে আনবে, লাল রক্ত থাকবে পলিথিন জুড়ে। বেসিনে মাছ ধুতে ধুতে বলবে, আজ পটল পাইনি, পটল দিয়ে রুই মাছ খেতে চাস? আজ ফুলকপি দিয়ে রাঁধবো, ঝাল কম দেব, চিন্তা করিস না। আমরা কেউ পটল খাই না, পটল খেত মা। বাবা মায়ের জন্য পটল আনা ছাড়েনি বাসায়। একটু পর তমাল আর আঙ্কেল ফেরত আসে। তমাল বের হয়ে বমি করতে থাকে। আঙ্কেলও একটু থুতু ফেলে বলে, না পেলাম না। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, আমি তো বলেছিলাম এখানে পাবেন না। তখন একজন বলল, এই 5 দিনে কয়েকটা বেওয়ারিশ লাশ কবর দেওয়া হয়েছে, সেগুলো চেক করে নিতে পারেন। আমি মাছি তাড়ানোর মতো হাত নাড়লাম, লাগবে না ওসব। তমাল বলল, দেখি। ওরা আমাদের হাতে একটা ফাইল দিল। কারো কারো অ্যাক্সিডেন্ট স্পটে তোলা ছবি, কারো মেডিকেলের ফ্লোরে। নাম ঠিকানা কিছুই নেই, মৃত্যুর টাইম আর কারণ আছে শুধু। 2 পাতা উল্টানোর পর তমাল থেমে গেল। আমি দেখলাম, আমি দেখে আতকে উঠলাম। বাবার ছবি রাস্তায় পড়ে আছে, রক্তে ভেজা শার্ট প্যান্ট, মাথার পাশ থেকে রক্ত বের হচ্ছে। পায়ের একটু দূরে পড়ে আছে বাবার কালো চামড়ার চটিগুলো। একটা একটা ফিতে ছিঁড়ে গিয়েছে। ওখানে রাখা বেঞ্চিতে আমি বসলাম নাকি অজ্ঞান হয়ে গেলাম আমার আর কিছু জানা নেই। পরে তমাল আমাকে জানালো, সেদিন সকালেই বাবা অফিস যাওয়ার সময় রিকশার পেছন থেকে বড় গাড়ি জোরে ধাক্কা মারে। এরপর অন্য একটা গাড়ি তখনই বাবার উপর চলে যায়। রাস্তায় থাকা অনেকজন বাঁচাতে আসলেও তাদের মতে নাকি স্পট ডেথ হয়েছিল। অনেকে নাকি ধরে আবার মেডিকেল দিয়ে আসে, কিন্তু কোনো মোবাইল মানিব্যাগ না থাকায় কেউ কোনো নাম ঠিকানা পায়নি। আর 2-3 দিনেও মর্গে কেউ দাবি করতে না আসায় ওরা বাবাকে গণকবরে দিয়ে দেয়। কি অদ্ভুত মানুষের জীবন! যাদের জন্য পুরো জীবন করে গেলেন তারাও জানল না তিনি মারা গেলেন। কাউকে পাশে পেলেন না, শেষ কাজটা ঠিক মতো হলো না। আমি খুব ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম, ওনার পরনে সেই কাপড় চোপড় কোথায়? ওরা জানালো, এইখানে এত কিছু দেখার সময় নেই, কেউ কোথায় ফেলে দিয়েছে হয়তো, নইলে নিয়ে গেছে। আমি বাক্যহীন হয়ে তাকিয়ে রইলাম। তাদের বললাম, আমাদের দেখান কোথায় কবর দিয়েছেন। ওরা আমাদের কবরস্থান দেখালো। স্পেসিফিক কোনো কবর দেখাতে পারে না। প্রথমে যে কবর দেখায়, দেখা যাচ্ছে সেখানে আজ সকালে কাউকে কবর দেওয়া হয়েছে। এইবার আমার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। আমি কবরস্থানের বাইরে রাস্তার উপর বসে কাঁদতে শুরু করলাম। ব্যস্ত রাস্তা, রিক্সা সিএনজি আটকে গিয়ে হর্ন দিতে শুরু করলো। তমাল তাড়াতাড়ি কবরস্থান থেকে বের হয়ে আমাকে তুলে নিল। আমার হিচকি দিয়ে কান্না যেন থামছেই না। আমি বিশ্বাস করতে পারছি না। বাবা কোথায়? আর বাবা আমাকে সকালে ট্রেনে তুলে দিল, বিকালে ফিরে অনেক কথা বলার ছিল যে। ভাইবা বোর্ডে কি কি প্রশ্ন হয়েছিল, ট্রেনে কি কি ঘটনা ঘটল, দুপুরে কি খেলাম, অনেক কথা বলার বাকি ছিল আমার। যদি জানতাম ফিরে এসে পাবো না, যেতাম না সেদিন। এইভাবে তো পরিচয়হীনভাবে কোথাও না কোথাও পড়ে থাকতো না, কিংবা অনেক জোরে জাপটে জড়িয়ে ধরতাম। এইসব ভাবতে ভাবতে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। চারিদিকে চটের বস্তায় ভরা। সেই 2জন ছেলের মধ্যে একজন বলল, ওর আব্বা মানুষের বাসায় গিয়ে গিয়ে খাতার জিনিসপত্র নিয়ে আসে। ছোট একটা বস্তা ফেলে অনেকগুলো জিনিসপত্র ছড়িয়ে দিল। অনেকটা পা দিয়ে এদিক ওদিক করে ছুঁড়ে খুঁজতে লাগলো। ভেতর থেকে একজন মহিলা বের হয়ে আসলো। এই এই বলে তীব্র চিৎকার করে উঠল। হাতে খুন্তি ছিল, সেটা উঁচিয়ে ধরে বলল, গরম শ্যাক দিয়ে চামড়া তুলে দিব। কি হয়েছে, এইভাবে ফেলছিস কেন সব? ছেলেটা বলল, সেদিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, লোক একটা মরে পড়েছিল, আমি দেখছিলাম,
আলমগীর সেরা জুতোগুলো আনছিল। মহিলা কোমরে হাত দিয়ে মার কাটুরে ভঙ্গিতে বলল, তো কি হয়েছে? আলমগীর রোজ 100টার বেশি সেরা স্যান্ডেল আনে, সেদিন এসে স্যান্ডেলগুলো খুঁজতেছে এই আফা। মহিলা এবার আমার দিকে তাকালো। মহিলা কি বুঝলো তা আমি জানি না। এসব মানুষেরা জীবনকে আমাদের চেয়ে বেশি প্রত্যক্ষ করে। যে গেছে তো গেছে, তা সেরা জুতা দিয়া আর কি হইব, এই বলে ভেতরে চলে যায়। যেতে যেতে বলল, বাম দিকে একটা বস্তা আছে, যেখানে একটু ভালা স্যান্ডেলগুলা ঠিক করে রাখে আলমগীর। খুঁজে দেখ, পাইলে দাম দিয়া নিয়ে যাস। দেখ, খুঁজে দেখ, নইলে সিল্লায় বাড়ি মাথায় তুলবা। ওরা দুজনেই বস্তাটা খুলল। অনেকগুলো স্যান্ডেলের জোড়া, নানা ধরনের পলিথিন দিয়ে মোড়ানো, কিছু কিছু নুডলসের প্যাকেট এবং কিছু কিছু পাউরুটি প্যাকেটে মোড়ানো। হয়তো ব্যবহারযোগ্য স্যান্ডেলগুলো এইভাবে রাখা হয়েছে। ছেলেগুলো প্যাকেট খুলে আমাকে দেখাচ্ছিল। আমি মাথা নেড়ে না বলছিলাম। একটা নীল রঙের ডিটারজেন্টের প্যাকেট থেকে ওরা সেই স্যান্ডেলগুলো বের করলো। বাবার স্যান্ডেলগুলো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। খুশিতে যেন ওদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিছক ছেলে মানুষই একটা খুশি। ভাগাভাগি খাবারে এক টুকরো বেশি পেলে যেমন খুশি লাগে, তেমন। ওরা উঠে দাঁড়িয়ে মহিলাটাকে ডাক দিল। উনি 20 টাকা দিতে বললেন। আমি 20 টাকা দিলাম। রাস্তা আসার পর ছেলেগুলোকে বিদায় জানালাম। দুজনের হাতে 100টা টাকা দিলাম। একটা করে বিরিয়ানির প্যাকেট কিনে দিলাম। ছেলেগুলোর হয়তো খারাপ লাগছে, কিন্তু কেমন লাগছে সেটা বোঝার বয়স এখনো হয়নি ওদের। আমার দিকে তাকিয়ে ওরা বলল, লোকটা আপনার আব্বা ছিল? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর একটা রিক্সা ডাকলাম। পলিথিনে মোড়া স্যান্ডেলগুলো বের করে হাতে নিলাম, আমার কোলের উপর রাখলাম। স্যান্ডেলের নিচের ময়লা আমার জামায় লাগছে, সেদিকে আমার খেয়াল নেই। স্যান্ডেলের একদিকে এখনো রক্ত লেগে আছে। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। স্যান্ডেলগুলো বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠলাম। এত অসহায়, এত নিঃস্ব আর কখনো মনে হয়নি নিজেকে। আমার কান্না শুনে রিক্সাওয়ালা চাচা পেছন ফিরে তাকালেন। প্যাডেল মারতে মারতে বললেন, কি মাইয়া, একজোড়া সেরা জুতা লইয়া এইভাবে কেউ কাইন্দে? শেষ হলো আজকের গল্প, একজোড়া ছেঁড়া জুতা। কলমে দোলনা বড়ুয়া তৃষা।